নমস্কার, জীবনের গল্প কথা অনুষ্ঠানে সেই সন্ধেবেলাটা আবার চলে আসলাম। আমরা আসলে জীবনের যে পথটুকু আমরা কিভাবে নির্ধারিত করি, সুখে দুঃখে, ভালো লাগা না লাগা, ভালোবাসা প্রেম সব মিলিয়ে জীবনে একটা গতি চলতে থাকে। এই গতিগুলি আমরা নানা রূপে নানা দিকে সাজিয়ে তুলি। তেমনি প্রতি সপ্তাহে আমরা বিশেষ কোনো ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। এই সময়ে এই মুহূর্তে আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জীবনের গল্পকথায় অনুষ্ঠানে রাজ্যের একজন বিশেষ ব্যক্তিত্ব, সমাজসেবী এবং রাজনীতি ব্যক্তিত্ব। কিন্তু আমরা সমাজসেবী এবং রাজনীতি ব্যক্তিত্ব বলার আগে আমি শুনবো ওনার পরিচয়, জানবো তার ছোটবেলা, বেড়ে ওঠা, কিভাবে আজকের দিন, কর্মজীবন সব কিছু আপনাদের সঙ্গে আমরা গল্প তুলে ধরবো। নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের স্টুডিওতে রয়েছে সমাজ ব্যক্তিত্ব, সমাজের নানা কাজের সঙ্গে যুক্ত এবং রাজনীতি ব্যক্তিত্ব আশিস পাল মহোদয়। নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনাকে অনেক স্বাগত। আমরা আসলে প্রথমে একটু হাসি খুশি কথা বলি যে ছোট্ট বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন কোথায় হয়েছিল? আমার আগরতলাতেই জন্ম। আচ্ছা। আমার বাড়ি রামনগর, আমি রামনগরে থাকি। আমি আগরতলা শহরেই বড় হয়েছি, আগরতলা শহরেই পড়াশোনা। না, আমরা পড়াশোনায় পরে যাব। আপনি যেমন মানে ঠিক ছোট্টবেলা বাচ্চাটা বেড়ে ওঠাটা বাড়ির ফ্যামিলিতে কে কে ছিল এবং তার আপনার ব্যক্তি সত্তা তো পরে এসছে, পারিবারিক যে একটা রসবোধ থাকে না পরিবারে, যেমন কেউ মধ্যবিত্ত থেকে বেড়ে ওঠা, কেউ মানে সত্যি সত্যি সোনার চামচ নিয়েই জন্মগ্রহণ করলো। তো আপনার যে বাবা মার জায়গাটা আমি একটু জানবো, যে বাবা কি করতেন, মা কি করতেন? আমার বাবা, আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়ী ফ্যামিলির। আচ্ছা। আমার বাবা ছোটোবেলা থেকেই ব্যবসা করতেন, পড়াশোনার সাথে ব্যবসা করতেন। তারপর উনি যখন, বাবার নামটা? আমার বাবা স্বর্গীয় প্রফুল্লচন্দ্র পাল, গত প্রায় 1.5 বছর হয়েছেন উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মা নিশ্চয়ই আছেন? হ্যাঁ, আমার মা এখনো আছেন। মার নাম কি? আমার মার নাম সন্ধ্যা পাল। আচ্ছা, আজকের দিনে কিন্তু আপনার মা যখন এই অনুষ্ঠানটা দেখবে ভালো লাগবে, কারণ আজকে আপনি যেই জায়গায় এসছেন নিশ্চয়ই আপনার একটা জায়গা তৈরি হয়েছে বলেই স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মা যখন তার গর্ভে ধারণ করে এক সন্তানকে, অনেক কষ্ট নিয়ে পৃথিবীতে তাকে নিয়ে আসে, তো মা যখন তার সুযোগ্য সন্তানকে দেখে নানা দিক থেকে তৃপ্ত হয় অনেক বেশি, ঠিক না? যে যেমনি ধরুন আপনিও আজকের দিনে বাবা একজন, হ্যাঁ, সেই জায়গায় তৃপ্ততা আপনারও রয়েছে। তো আমি এই আরেকটু জানবো যে আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 1 বোন। আমি বড়, আমার ছোট ভাই। তারপর আমরা 2 ভাই একসাথে মিলে ব্যবসা করি। বোন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বোন গুয়াহাটিতে থাকেন। আচ্ছা, ছোটবেলাটা কেমন কাটতো? এই যে 3টি ভাই বোন কেমন কাটতো? খুব আনন্দকর। মানে কি আনন্দটা কেমন ছিল? যে একটু আগে, এখনকার তো ভাই বোনরা ঠিক করে বোঝে না যে খেলাধুলা কি বলে, মারপিট কি বলে। বেশিরভাগই একটি সন্তান, বেশিরভাগই হয়তো আপনারা যৌথ ফ্যামিলি হতে পারেন, বেশিরভাগই তো একা একা বড় হয়, বেশিরভাগ শহর কেন্দ্রিক জীবন যাদের। তো আপনার পরিবারে তখনকার এই যে ভাই বোন 3 জন বেড়ে ওঠা, কোনো স্মৃতি আছে যে খুব ভালো লাগার, খুব মনে হয় এখন আজকে? হ্যাঁ, এখনো মনে হয়। কি মনে হয় একটু শুনি। আমার ভাই আমার 2 বছরের ছোট। আচ্ছা। আমার বোন আমার থেকে প্রায় 6 বছরের ছোট। আচ্ছা। কিন্তু আমার ভাইয়ের সাথে আমার খুব বন্ধুর মতো সম্পর্ক স্টিল এখনো, ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে। মারপিট হতো না? আরে হতো না, মানে এখনো হয় না। এখন তো মারপিটের প্রশ্ন। তখন কি মানে আপনি যে বললেন বন্ধুর মতোটা, বন্ধুটা কি মানে একদম ফাইটিং টাইটিং হতো না, ফাইট বাদ দিয়ে? আচ্ছা, হতো। আমরা কই বিছানার মধ্যে কুস্তাকুস্তিও করতাম। এই যে বলে না, এই যে ওই পিঠ লাগানো একটা মল্লযুদ্ধের মতো ছিল। আচ্ছা। এই সবও আমরা 2 ভাই মিলে করতাম। বোন তখন কি করতো? বোন তো তখন ছোট,
তখন এইরকম অবস্থাটায় তখন আমি যখন প্রাথমিক স্কুলে পড়ি তখন, আর আমার বাড়ির পাশে একটা নার্সারি স্কুল ছিল, ওই স্কুলে বোন পড়তো। আচ্ছা আমরা দুবাই রামনগরে হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাথমিক শিক্ষাদান ওইখানেই আমরা করেছি। তো এখনও আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন, কয়েকজন জীবিত আছেন, ওনাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, ডাক দেয়। আমি যে স্কুলে হায়ার সেকেন্ডারি পড়েছি ওই স্কুলের শিক্ষকরাও এখন, ওই স্কুলে শুধু শিক্ষকই ছিলেন, শিক্ষিকা ছিলেন না, শিক্ষকরাও এখনও রাস্তায় দেখলে ডাক দেয়, খুব ভালো লাগে। ছোটবেলা মার কোনো ঘটনা মনে আছে যে মার শাসন বা মার আদর যেইটা এখনো মনে হয়, অনেক সময় মনে হয় যে খুব স্মৃতিতে আসে যে ওই সময়টা যদি আবার ফিরে আসতো? না, মা খুব, আমরা দুই ভাই বোন এবং আমরা যে বোন একটা আছে, আমাদেরকে খুব আদর করতো, বকতো বাবা। শাসনটা বাবার ছিল? বাবা খুব শাসন করতো, শাসনের মধ্যে রেখেছে। আবার বোনের প্রতি বাবার একটু অন্যরকম ছিল, মানে বোনের প্রতি ভালোবাসাটা বেশি ছিল খুব। একদম কাজে বেরিয়েছে, কাজ থেকে এসেই আগে বোনকে খোঁজ করতো, কোথায় আছে, বোনের জন্য একটা কিছু একটা নিয়ে আসা, এটা খুব ছিল। আর আমাদের দু ভাইকে খুব, মানে যেরকম উনি আমাদেরকে শাসন করেছে, এরকম আমাদেরকে উনি দুই হাতে দু ভাইকে একদম সমাজে প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা বলতে আপনি কি মানে কোনটা বোঝাচ্ছেন? শিক্ষাগত, বিজনেস, সবকিছু মিলে? হ্যাঁ, শিক্ষার দিক দিয়েও করেছে এবং ব্যবসার দিকেও করেছে। পড়াশোনা কোথায় করেছেন পুরোটা? আমি আগরতলাতেই হায়ার সেকেন্ডারি করেছি, তারপরে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরে তারপরে আমি ডিপ্লোমা টেলিকমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিং আমি কলকাতায় করেছি। অনেক পড়াশোনা। এটা তো আমরা জানতাম না, যে আমরা জানতাম একজন রাজনীতি মানুষ তার কতটা কি রয়েছে। এইটাই আসলে গল্পে উঠে আসা, যে একজন রাজনীতি ব্যক্তিত্ব, তার পরিচয়টা যখন আমরা খুব ভালো করে জানতে পারি, তার সম্পর্কে একটা ধারণা আমাদের ভালো তৈরি হয় যে আসলে মানুষটি কেন এই জায়গাতে। এইবার আসবো যে এই যে কলেজে পড়তেন, তখন কলেজের যে দুষ্টুমি, আনন্দ, সাইকেল নিয়ে ঘোরাঘুরি, ওই সময় তো সাইকেল ছিল বেশি, বাইক ছিল? বাইসাইকেল দিয়ে স্কুলে যেতাম, বাইসাইকেল নিয়ে কলেজে যেতাম। কিন্তু তারপর যখন কর্মজীবনটা শুরু হয়েছে তখন আমরা বাইসাইকেলে থাকি। বাইসাইকেলে চলাকালীন আপনি কলেজ জীবনে কেমন কাটাতেন, বা আপনার স্মৃতিতে কি রয়েছে? দুষ্টুমি, আনন্দ, ভালো না লাগা, ভালো লাগা? বাইসাইকেলের কথা বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়। সেটাই তো আজকে আমার জীবনের গল্প কথা অনুষ্ঠান, তো রসে রসে আমরা যাই, কারণ চাই আপনার সত্য সত্য গল্পগুলি উঠে আসুক, আমরা সকলে আনন্দ নেই, সেখান থেকে আমরা বুঝতে শিখি যে আমরা জীবনটা কি। ভাই, আমরা আমাদের এলাকায় যারা মানে স্টুডেন্ট ছিল, মানে ছেলেরা মেয়েরা, ছেলেদের ম্যাক্সিমামই প্রগতি বিদ্যা ভবনে পড়াশোনা করতো, মেয়েরা ম্যাক্সিমাম বাণী বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা করতো। আমরা হই হই করে, আমার বাড়ির সামনে একটা মাঠ ছিল, মাঠটা এখন নেই, একটা বাড়ি হয়ে গেছে, কিন্তু কালের বিবর্তনে হয়েছে। কিন্তু এই মাঠে আমরা যে খেলাধুলা করেছি, বিভিন্ন ধরনের খেলাধুলা এখন এই বাচ্চা কাচ্চাদের দেখা যায় না, বেশি হলে একটু ক্রিকেট বা একটু ফুটবল খেলে। আমরা এই মাঠে বিভিন্ন ধরনের খেলা খেলেছি, গুল্লাছুট খেলেছি, দাড়িবান্ধা খেলেছি। এইগুলা মনে হয় এখন বাচ্চারা এগুলা যা পায় না, মাঠেই নেই। খেলাধুলা তো করতেন, তার সাথে যে কলেজে আসা যাওয়া, কলেজের আমেজটা কেমন ছিল? কলেজ আপনাকে দেখে যতটা শান্ত মনে হয়, আপনি তত শান্ত ছিলেন বলে আমার মনে হয় না। আমি বরাবর একটু শান্তই থাকি, এখনো যেরকম, তখনও ছোটবেলায় এরকমই ছিলাম। রাজনীতি কলেজে যা হতো, পড়াশোনা করতেন আর বাড়িতে ফিরে আসতেন, আড্ডা গল্প কিছুই ছিল না। আমার ঘোরার খুব শখ, আমি ছাত্রকাল থেকে আমি ঘুরতে যাই, এখনো ঘুরি। কলেজ জীবনের ঘোরাটা যেটা বলি, যে বন্ধু বান্ধব মিলে অনেক দল বেঁধে সাইকেলে এদিকে ওইদিকে যাওয়া, মা বাবা খোঁজ করা, মা খোঁজ করা, কোথায় এখনো কলেজ থেকে ফিরলো না, এই যে আড্ডাবাজি, দুষ্টুমি, এটা তো ধরেন ন্যাচারাল বিষয় থাকে, যে যেটা বলে না 18 বছর মানে না কোনো নিয়ম,
শৃঙ্খল। তো ওই সময়টা কি এরকম ছিল? না অনেকে আবার থাকে খুব শান্ত স্বভাবের, যে কলেজে গেল, বাড়িতে আসলো, পড়াশোনা করলো, একদম নিয়ম গণ্ডির মধ্যে থাকে, আবার অনেকে নিয়ম গণ্ডির বাইরে থাকে। তা আপনি কেমন ছিলেন? আমি মোটামুটি নিয়মগণ্ডির মধ্যেই থাকতাম, নিয়ম গণ্ডির মধ্যেই থাকতাম। এর যে বাইরে আপনি না, আমার একদম এখনো যেরকম এরকম তখনও এই ছোটবেলাও আমার এরকমই ছিল। আমি একটু নিয়ম শৃঙ্খলভাবেই চলাটা একটু পছন্দ করি। তাহলে আপনি নিয়মে নিয়মে জীবন চলেছে, এখনো চলেছে, নিয়মে নিয়মে এখনো চলেছে। আমরা জীবনে গল্প কথায় ওনার একটি জীবন মনে করি, একটি জীবনে অনেকগুলি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় তো নিশ্চয়ই আমরা শুনে ফেললাম, যে কলেজ জীবন, কলেজের মানে স্কুল জীবন, কলেজ জীবন, সেটা একদম একটা মানে সুন্দর সহজ সরল জীবন আপনার চলেছে, তাই বলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ধরনের বাধা বা কোনো স্ট্রাগল কিছুই ছিল না, খুব নর্মাল একটা সুন্দর জীবন ছিল। আমি যখন স্কুলে পড়তাম, আমার এখনো ওইটা মনে পড়ে, তখনকার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল মাননীয় স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদার। আমাদের স্কুলেই আমরা এনএসইউআই থেকে, আমাদের স্কুলের এনএসইউআই থেকে আমরা কয়েকজন শিক্ষক আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাকে আমাদের স্কুলে আনা হয়েছিল। আনার পরে উনি যে বক্তব্যটা রেখেছিলেন এখনো মনে পড়ে। পরের দিন বিভিন্ন সংবাদপত্রে, তখন তো ইলেকট্রনিক্স মিডিয়ামে এতটা ছিল না, বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে প্রকাশ হয়েছিল। উনি একটা কল্পতরুর ভূমিকা নিয়েছিলেন, যেটা ঘোষণা করেছিলেন আমার প্রগতিবিদ্যা ভবনের হল করে রাজ্যের কর্মচারীদের যে বেতন বৃদ্ধিটা করেছিল, মানে শিক্ষকদের যেটা করেছিল, শিক্ষক সরকারি কর্মচারী সবাইদের, ওইটা আমরা আমাদের প্রগতিবিদ্যা ভবনের স্কুলের হল করে উনি এই অনুষ্ঠানটা করেছিলেন। না তখন যে আমরা এই যে অনুষ্ঠানটা করলাম না এনএসইউআই থেকে, ওই অনুষ্ঠানের মধ্যে মানে আসেন পয়েন্টে আপনি এনএসইউআই করতেন। হ্যাঁ, আমি ওই সংগঠনের সাথে জুড়ে। তাহলে আপনি কোথায় আপনি সহজ সরল ছেলে ছিলেন? না, রাজনীতি দেখেন, আপনি এনএসইউআই করতেন মানে আপনার একটা ব্যক্তিত্ব ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, আমি রাজনীতি বরাবর, আমি ছোটবেলা থেকেই আমি রাজনীতি করতাম। তারপর কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তখন তো কংগ্রেসটাই বেশি বাধা ছিল, কংগ্রেস আর সিপিএম ছিল। তারপরে তো 93-তে যখন জোট সরকার চলে যায়, তারপরে তো রাজ্যে কি অবস্থা শুরু হয়েছিল আপনারা সবাই জানেন, যে আগরতলা শহর থেকে বেরোনো যেত না, এদিকে গেলে উগ্রপন্থী নিয়ে যায়, দুষ্কৃতিকারীরা ধরে নিয়ে যায়। এই সমস্যাগুলা, এই অন্ধকর্ময় জীবনধারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি। একটা সংকুল অবস্থায় ছিল, ব্যবসাপাতি কোলাপস হয়ে গেছিল, লোকে বেরোনোর মতো অবস্থায় ছিল না, এইগুলা দেখেছি। কংগ্রেস রাজনীতি করেছি ঠিকই আছে। তাহলে সুধীর রঞ্জন মজুমদারের যখন বক্তব্য দিচ্ছিল, তখন আপনার তাজা তরুণে রাজনীতির একটা চিন্তাধারা জাগরিত হচ্ছিল, জাগরণ হচ্ছিল বিষয়টা, যে আমিও একদিন এমন ভাবে কাজ করব। ঠিক আপনার মনে কি আজকে তো সেটাই করছেন আপনি? আমি জানি না আমি কতটুকু কি করছি, তবে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তখন থেকেই ছিল। হ্যাঁ, তখনই ছিল। তা আপনি একজন ব্যবসায়ী ঘরের সন্তান, পড়াশোনা করেছেন ঠিক আছে, ব্যবসায়ী করছেন আজকের দিনে, তো সেই সময়ে এই যে রাজনীতি করার মধ্যে তো সেবামূলক কাজ, ব্যবসা আর সেবা দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন আপনি? ব্যবসা হলো অর্থনৈতিক আর্নিং থাকতে হয়, লাভের জায়গায় আর রাজনীতি হলো একদম দিয়ে যাও। একটা সময়ে গিয়ে হয়তো বা কিছু একটা, আজকের যে জায়গাতে আপনি আছেন দিয়ে যাওয়ার জায়গাতেই আছেন, এটা কিভাবে ব্যালেন্স করছেন? আমার সবসময় ভাবনা চিন্তাটা এরকমই, যে সমাজের থেকে আমি কিছু যদি দিতে পারি সমাজকে, আমি সমাজের যদি কিছু ভালো চিন্তা ভাবনা করতে পারি, এটাই আমার প্রাপ্তি। এটাই আমি মনে করি যে না, সমাজের জন্য এটা কিছু করতে পেরেছি। আমি ব্যবসা করি ঠিক আছে, আমার যে ব্যবসার সংগঠন আছে ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, আমি ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের প্রথমে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম, এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আছি। তারপর আমি নর্থ ইস্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমি দুটো সংগঠনই সমান্তরালভাবে আমি করে যাচ্ছি। আমি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, আমি জয়রামে আশ্রিত। আমার যে আশ্রম আছে, এই আশ্রমের আমি সেক্রেটারির দায়িত্বে আছি। তাছাড়াও আগরতলা শহরে কিছুদিন আগে একটা সংগঠন হয়েছে আমাদের, এই সংগঠনেরও আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব আছি।
আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে আশ্রম মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। আমি সমাজের জন্য আমি যতটুকু পারি আমি করতে যাই। তবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের সবার, সমাজের সর্বস্তরের, আমার মা বাবার সবার আশীর্বাদে গত কিছুদিন আগে আমি অযোধ্যায় গেছি। আমি ওই জায়গায় 10 দিন থাকতে পেরেছি। আমাকে রাজ্য সরকার আমাকে পাঠিয়েছে ওই জায়গায় সেবার কাজ করার জন্য। আমার সাথে আমরা সর্বমোট আমরা 8 জন গিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমার জীবনের ইতিহাসে লেখা থাকবে এটা। আমরা আবারও আসবো আপনার কথায় এবং গল্পে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। হিরে দেখুন নতুন করে, ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম জীবনের গল্পকথা অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে রয়েছেন সমাজের ব্যক্তিত্ব একজন, রাজনীতিবিদ এবং সমাজসেবক আশিস পাল। আপনি এই যে দীর্ঘ পথ চলে আসলেন, একটা দীর্ঘ পথই না, আপনি আজকে আপনার যে কর্মজীবনে বা রাজনীতি জীবনে আপনার কি মনে হয় যে আপনি আগামী দিনটা কিভাবে দেখছেন আপনার কর্মজীবনটাকে? আমি সংগঠনটাকে ভালোবাসি। আমি যখনই যেই রাজনীতি করেছি, প্রথমে কংগ্রেস রাজনীতিতে ছিলাম, 2008 সালের পরে রাজনীতি থেকে একদম যে বলেছি যে না, এইসব কংগ্রেস দিয়ে আর হবে না ত্রিপুরা রাজ্যে কিছু, আমি তারপরেই ফুল প্লেজে ব্যবসায় চলে এসেছি। আমি ব্যবসায় সাকসেসও পেয়েছি, আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি ব্যবসাতে। 2013 সাল নির্বাচনে আবার বামফ্রন্ট এখানে ক্ষমতায় এসছে। আমাদের যিনি মাননীয় বিধায়ক তখনকার সময় ছিলেন,
সুরজিৎ দত্ত মহাশয়, উনি 2013 সালে আমাদের রামনগর থেকে পরাজিত হয়েছেন খুব সামান্য ভোটে। খুব কষ্ট লেগেছে। তারপর কিছুদিন বাদে, প্রায় মাস বাদে, আমাদের এলাকারই যাদের সাথে সবসময় আমার রাজনীতিতে উঠা বসা বলছে যে আসে, আমরাও যাই মাঝে মধ্যে, রাজনীতিতে আর নেই তখন। একদম বলেছি যে না, হবে না ত্রিপুরা রাজ্যের কিছু। এইসব কংগ্রেসের যাদেরকে দেখছেন তখন তো তারাই ছিল, এখনো যে অবস্থা তখন আরও খুব খারাপ অবস্থায় ছিল। তখন আমাদের একজন রামনগরের গার্জেন স্বর্গীয় অরুণ কান্তি ভৌমিক, যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, উনি আমাদেরকে সবাইকে ডেকে নিয়ে যায়, চলো আমরা বিজেপিতে জয়েন করব। এই রাজনীতি, বিজেপি রাজনীতি আপনার শুরু হয় জীবনে? এই উনার হাত ধরেই বিজেপিতে যোগদান করা। তখন সর্বভারতীয় আমাদের সংগঠন মহামন্ত্রী রামলালজি ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আমরা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র ভবনে আমরা যোগদান করেছি। তারপরেই এই বিজেপিতে প্রবেশ। বিজেপিতে এসে যথেষ্ট আমি সম্মানও পেয়েছি। দল আমাকে অনেক জায়গা দিয়েছে কাজ করার জন্য। আমি দলের বাধ্য ছাত্রর মতো কাজ করে যাচ্ছি। মানে আমার লক্ষ্য একটাই, সংগঠনটাকে শক্তিশালী করা। মানে স্কুল জীবনও বাধ্য ছিলেন, কর্মজীবনেও, রাজনীতি জীবনেও বাধ্য ছেলে, আমি এটাই বলবো। আচ্ছা, আপনার কর্মজীবন তো আমি একটুখানি শুনলাম, এবং আপনার যে ব্যক্তিগত জীবনটা, আপনার সাথী কেউ আছে তো নিশ্চয়ই? আপনার স্ত্রী নিশ্চয়ই। কতদিন হয়েছে আপনি বিয়ে করলেন? আমি 2004-এ বিয়ে করেছি। এই যে আপনার জীবন সঙ্গিনী, তো আমি জানতে চাইবো যে কিভাবে আপনি সাথী করলেন? আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমার এই প্রপোজালটা দিয়েছে। তারপর আমি এই 2004 সালে আমি, মানে এটা আলাপের বিয়ে? হ্যাঁ, এটা সামাজিকভাবে আমি, সকলেই তো সামাজিকভাবে বিয়ে করে। আমি যেটা জানতে চাইছি যে আপনি আপনি নিজ পছন্দ করে বিয়ে করেছেন, না একটা অচেনা মানুষকে আপনার সামনে দাঁড় করিয়েছে, তারপরে দেখালো, তারপরে বিয়ে করলেন, কোনটা হলো? অচেনা মানুষ না, ওর বাড়িও আগরতলাতেই। মানে আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা বার করতে চেষ্টা করছিলাম, উনি বারবার দেখাচ্ছে উনি খুব বাধ্য ছেলে এবং খুব সহজ সরল ভাবে উনি জীবন করেছে, মোটেও তা নয়। তো পছন্দ করেই বিয়ে করেছেন? হ্যাঁ, পছন্দ করেই বিয়ে করেছি। অনেক কিছু প্রকাশ করাটা যায় না, বাড়ির সমাজের সবার বাধ্যতেই আমি এই নিঃসন্দেহে হয়েছি। এই যে আমি এটাতে জোর দিচ্ছি কেন, যখন মানুষের জীবনে ভালোবাসাটা প্রখর থাকে, মানুষের কাজের শক্তিটা কিন্তু প্রখর হয়। এটা কি আপনি বিশ্বাস করেন আজকের দিনে? আপনি তো জয়রামের ভক্ত বলছিলেন। তো আমরা জীবনটা যখন আমরা পরিচালিত করি, জীবনে যখন আমাদের একটা পার্ট থাকে আমাদের সঙ্গী, সে বন্ধু হতে পারে, জীবন সঙ্গিনী হতে পারে, যে কোনো কেউ হতে পারে। এই যে আপনি মাঠে ময়দানে সময়ে অসময়ে কাজ করছেন, আপনার স্ত্রী কেমনভাবে আপনাকে দেখে এই বিষয়টি? না, আমাকে কোনো ডিস্টার্ব করে না, আমাকে সাপোর্ট করে। কেমনভাবে সাপোর্ট করে? এই যে গতকালকে রাত্রে আমার বাড়ি যেতে মিটিং ছিল, প্রোগ্রাম ছিল, সব সেরে প্রায় 11:30 হয়েছে। আমাকে 10টা নাগাদ ফোন করেছে। ও বলে এইটি জিজ্ঞাসা করেছে আমি রাত্রে খাবো কিনা। আমি বলেছি হ্যাঁ। তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমার মা নিচতলায় থাকেন, আমার কাকু কাকিমা আছে, ওনারাও নিচতলায় থাকেন, আর একটা পার্টে আমরা 2 ভাই উপরতলায় থাকি। মানে টোটাল ফ্যামিলি জয়েন্ট? হ্যাঁ, টোটাল একসঙ্গে রান্না বান্না? ওরে বাবা, এটা তো বিশাল ব্যাপার আজকের দিনে। এটা আজকের দিনে একটা বড় বিষয় যে এই যে যৌথ পরিবার, এটা ভীষণই একটা আনন্দের বিষয়। এটা তো সকলেরই একটা ভালো লাগা, ভালোবাসার বন্ধনে বাঁধা। এই যে আমার কাকা অসুস্থ,
গত পরশুদিন রাত্রেবেলা আমার কাকাকে ট্রিটমেন্ট করে নিয়ে এসছে আমার ছোটো ভাই হায়দ্রাবাদ থেকে। তো আসার পরে এখন উনি অনেকটা সুস্থ আছেন। যাক, কালকে আমাকে ফোন করলো, আমি বললাম হ্যাঁ খাবো। তো আমি যে রুমে শুই ওই রুমে এনে খাবার রেখেছে, বাস ঘরে গিয়ে খেলাম কিছু আর বলে। মানে একটা রাজনীতির দিক তো একটা অন্যরকম জীবন, সেটাকে অত্যন্ত আনন্দের সহিত সাপোর্ট করছে যে আমার বিজনেস, এই যে আপনার ব্যবসাতে তো খানিকটা ক্ষতি হয় মানে আপনার রাজনীতির কারণে না, ওটা যৌথ বিজনেস সকলে, আমারটা জয়েন্ট বিজনেস, সাথে আমার মানে সকলে সাপোর্ট করে আপনাকে, পুরো পরিবার সাপোর্ট করে, না ধরেই নিয়েছে যে কালকে যদি মন্ত্রী হয় তো আমরা। দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছি আমি সবসময় সংগঠনের দিকে জোরটা দিতে চাই। দল আমাকে যে না, পরিবার দেখুন, আপনি যেহেতু রাজনীতি করেন, পরিবার বা আমরা স্বপ্ন তো দেখতেই পারি, দেখা তো যায়ই স্বপ্ন, আর সেটা জমিতে গাছ পোতার পর কি ফল ধরবে সেটা তো পরের কথা, কিন্তু আপনি তো একটা সামাজিক চিন্তাধারা থেকে কাজ করছেন, সেটা আপনাকে সাধুবাদ জানাই যে ফ্যামিলিতে অনেক সাপোর্ট পাচ্ছেন, এটা অনেক ভাগ্যের বিষয়। ভাগ্যটা নিয়ে এসেছেন আপনি। আমি ফ্যামিলি থেকে সবকিছুতেই সাপোর্ট পাই। এই যে আমি অযোধ্যায় গেছি, আমি ওই জায়গায় 10 দিন ছিলাম, তারপরে প্রায় 13 দিন আমি বাড়ির বাইরে ছিলাম। আমাকে বাড়ি থেকে যেই ফোন করেছে, আমার মা, মিসেস, ছোটো ভাই, যারাই আমাকে ফোন করেছে, জিজ্ঞাসা করেছে কীরকম আছি, ওইখানে ব্যবস্থাপনা কীরকম, সুস্থ আছে কি না, এইটুকুই আমাকে বলতো। কিন্তু ওই জায়গায় আমি যতটুকু আমি কাজ করতে পেরেছি, আমি এখনও আমি আপনাকে আবার বলছি, আমার জীবনে আমি ধন্য, আমার জীবনে একটা বিশাল প্রাপ্তি আমি এই জায়গায় আমি পেয়েছি। আমি খুব আনন্দিত, আমি গর্বিত। অযোধ্যায় আমি নিশ্চয়ই এটা একটা পরম প্রাপ্তি আমাদের, মানে এটা পরম প্রাপ্তি। এত বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা, আর সেখানে আপনি নিজে ছিলেন, সেটা তো নিশ্চয়ই আনন্দের। আর ত্রিপুরা রাজ্যকে আপনি কেমন দেখতে চান সামনে? আমি 2004 থেকে আমি ব্যবসা শুরু করেছি। প্রথম আমি সামান্য ব্যবসায়ী করতাম, বয়স অল্প ছিল। তারপরে যখন আমি 99 থেকে আমি ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেছি, ব্যবসা শুরু করেছি যে হ্যাঁ আমি এখন কিছু পয়সা রোজগার করতে যাচ্ছি। তখনকার সময় আমি একটা ভারতবর্ষের একটা নামী কোম্পানির সাথে আমি যুক্ত হয়েছিলাম। তখনকার সময় ওই কোম্পানিটার নাম ছিল হিন্দুস্তান লিভার লিমিটেড। আমি ওই কোম্পানির প্রতিনিধি হিসাবে, এখানে ডিস্ট্রিবিউটার হিসাবে আমি ব্যবসা শুরু করি। অনেক দিন ব্যবসা করেছি, তারপরে এখন বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছি, বিভিন্ন কোম্পানি নিয়ে কাজ করছি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এটাই আমার বিশাল প্রাপ্তি। না, আমি যেটা আপনাকে জানতে চেয়েছি যেটা হলো যে আপনি যেহেতু রাজনীতির মানুষ, যে ত্রিপুরা রাজ্যকে আপনি কেমন দেখতে চান, ত্রিপুরাটাকে কিভাবে দেখতে চান? যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি যখন ব্যবসাটা শুরু করেছি তখন যে প্রতিবন্ধকতা ছিল রাজ্যের বিক্রয় দপ্তরে, এখন কিন্তু সেই প্রতিবন্ধকতা নেই। জিএসটি চালু হয়েছে, ভালো হয়েছে। আমাদের মতো ব্যবসায়ীদের জন্য আমার মনে হয় খুবই ভালো হয়েছে। প্রথম একটু কষ্ট হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন একদম স্মুথ হয়ে গেছে। আপনার কথা থেকে উঠে আসছে যে ত্রিপুরা রাজ্যের এখন অনেক দিগন্ত ভালো হয়েছে, কাজকর্ম ভালো হয়েছে, আগামীতে আরো ভালো হবে সেটাই আশা করছে। এখন ত্রিপুরা রাজ্যে অনেক অপরচুনিটি, চারিদিকে শুধু অপরচুনিটি। আপনি যেদিকে বলেন, কনস্ট্রাকশনের ব্যবসায়ী বলুন, বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী বলুন, বা আমাদের ডিস্ট্রিবিউশন লাইনের বলুন, বা আপনার সিভিল ওয়ার্কসের মধ্যে বলুন, বা রাস্তায় বলুন। আমাদের আগের আসাম-আগরতলা রোড একটা জাতীয় সড়ক ছিল, আজকের ডেটে 6টা জাতীয় সড়ক। আজকে আমাদের আগে কোনো এক সময় আমাদের ত্রিপুরা রাজ্যে পেচারতল অবধি ঝিকঝিক করে রেল এসছে, এখন আগরতলা অবধি রেল, যা সাবরুম অবধি প্রসারিত হয়েছে। সারা ভারতবর্ষে বিভিন্ন শহরে আগরতলা থেকে রেল যাচ্ছে, যেই কারণে আজকে আগরতলা শহর অনেক প্রসারিত। আজকে কোনো এক সময় আগরতলা শহরে 1-2 হাজার টাকার বেশি ঘর ভাড়া পাওয়া যেত না, আজকের ডেটে 20,000-25,000 টাকা দিয়েও লোকে ঘর ভাড়া নেয়। এতে বোঝা যায় আগরতলা শহরের জীবনযাত্রার মানও বেড়েছে। আমার বাড়ির পাশেই একটা ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটের ভাড়া
গুনে দিচ্ছে, আমারই বন্ধু সে আমাকে বলে আমার এই ফ্ল্যাটে 3টে ফ্যামিলি আছে যারা 25,000 টাকা করে ভাড়া দেয়, অথচ তারা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তারা কিন্তু সরকারি চাকরিজীবী নয়। এখন ত্রিপুরা রাজ্যে ওই দিকে আগরতলা শহর ওই দিকে এগিয়ে গেছে। আমার মনে হয় আগামী দিন ত্রিপুরা রাজ্য আরও অনেক বেশি এগিয়ে যাবে, অনেক বেশি এগোবে। দুটাই রাস্তা, যেটা আমাদের মৈত্রী সেতু ওইটা চালু হয়ে তো গেছেই, আর একটা হলো আমাদের বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনটা যখন চালু হবে। ভীষণ ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে বলতে কথা বলাটা, কিন্তু আমাদের প্রায় সময়সীমা না তো একটা রয়েছে। আমরা শেষ করার আগে 2-1টা কথা একদম ছোট ছোট শুনবো। আপনার কি ভালো লাগে? আমার ভালো লাগে সংগঠনের কাজ করা। আমি মন থেকে আমি বলছি, আমি সংগঠনের কাজ তো করেনি, মানুষের ব্যক্তিকেন্দ্রিক কিছু থাকে না, যে কেউ ধরুন গান শুনতে ভালো লাগে, খুব জমিয়ে আড্ডা দিতে ভালো লাগে, কেউ কারোর খেতে ভালো লাগে, কেউ ঘুরতে ভালো লাগে, মানে এরকম। এটা তো সংগঠন আপনি করছেন, এটা আপনার একটা সামাজিক পরিচয় রয়েছে। এর বাইরে আপনি রাজনীতির বাইরে কি করতে ভালো লাগে? আমার ঘুরতে ভালো লাগে আর গান শুনতে ভালো লাগে। গান শুনতে ভালো লাগে, বাস আমার এই দুটো জিনিস। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার মেয়ে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে কাটিয়াওয়া স্কুল থেকে, ওর সিট পড়েছে হিন্দি স্কুলে। যাই হোক, সব মিলিয়ে আপনার খুব ভালো জীবন, সুন্দর জীবন। আপনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে, যে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে? শেষ কথা শুনবো। আমি প্রত্যেক ত্রিপুরাবাসীকে একটাই বার্তা দিতে চাই, এই বিটিভির মাধ্যমে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে সরকার আছে, বিজেপি সরকার আছে, আমাদের কেন্দ্রে বিজেপি সরকার আছে। সবার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবশেষে আমি বিটিভির যিনি এখানে কর্ণধার আছেন ওনাকে ধন্যবাদ জানাই। আমার মতো একজন সামান্য লোককে যে এখানে দায়িত্ব দিয়ে এখানে বসিয়েছেন, আমি এর জন্য বিটিভি এবং বিটিভির সমস্ত কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন এবং বিটিভি আগামী দিন যেন ত্রিপুরা ছেড়ে ন্যাশনাল লেভেলেও গিয়ে যেন পৌঁছায়, আমি জয়রাম এবং জয় শ্রীরামের কাছে আমি প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জীবনের গল্পকথা অনুষ্ঠানে আজ ছিল একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। একজন ব্যতিক্রম মানুষের সঙ্গে আমরা আজ গল্প করলাম। গল্পে আমরা উঠে আসলো ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত কেমনভাবে তার জীবন পরিচালিত করেছে। সেই দিক থেকে আমরা বুঝতেই পারবো একজন প্রতিষ্ঠিত মানুষ, যার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন দুটোই তার খুব দারুণভাবে চলছে। ঈশ্বরের কাছে কামনা করব আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই থাকুন। আর আপনারা যারা দর্শকরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, প্রতি রবিবার ঠিক এই সময়ে চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায় এবং আমাদের সঙ্গে থাকবেন। জীবনের গল্পকথা অনুষ্ঠানে নিশ্চয়ই আরও কেউ ব্যতিক্রমী লোক আমরা থাকবে আমাদের স্টুডিওতে, এবং আমরা গল্প শুনবো নানা দিক থেকে, নানা রূপ নিয়ে। সকলে ভালো থাকুন।